বারবার ঠিকানা বদলাচ্ছেন দেশান্তরী সাবেক আইজিপি বেনজির আহমেদ। সূত্রমতে বর্তমানে তিনি তুরস্কে। ৬ জুনের আগে দেশে ফেরার সম্ভাবনাও নেই। তাই দুদকের তলবে তার হাজিরা নিয়ে রয়েছে সংশয়। এদিকে একরের বেশি পাহাড়ি সম্পদ কিনেছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। মোটা বেনজিরের অ্যাকাউন্ট ফ্রিজ করেছে, তাই না? তো তাতে কি সমস্যা? বেনজিরের কোনো সমস্যা হয়েছে? হয় নাই। তো সে পুরা টাকাই তুলে ফেলছে। শুধু টাকা তুলে ফেলাই না, বাড়ি বিক্রি করেছে। ঢাকায় না, দুবাইও বেচছে বাড়ি। ওর দুবাইয়ের বাড়ি নাকি ৪-৫টা আছে, তার মধ্যে একটা বাড়ি বেচেছে এবং বিশাল বিশাল মূল্যবান জায়গায় কিন্তু বাড়ি। দ্বিতীয় যেটি করেছে সেটি হলো তার ব্যাংক অ্যাকাউন্টগুলো ফ্রিজ করে দেওয়া হয়েছে, অর্থাৎ যে অবস্থায় আছে ওখানে বরফ বানিয়ে দেওয়া হয়েছে, ফ্রিজ করা হয়েছে, এবং এগুলো থেকেও তিনি টাকা তুলতে পারবেন না, টাকা জমা রাখতে পারবেন না। যে অবস্থায় পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ তিনি বেশি মানে তিনি এমন কোনো দুর্নীতি নেই করেননি, কিন্তু তিনি দুর্নীতি করেও পার পেয়ে যাচ্ছেন এবং তিনি সিঙ্গাপুরে গেছেন, সেখান থেকে এখন তুরস্কে আছেন। তিনি বারবার তার নাম বদলাচ্ছেন বা তার অ্যাড্রেস, তার ঠিকানা এগুলো তিনি বদলায় এক এক জায়গায় যাচ্ছেন বা এক এক জায়গায় থাকতেছেন। তো তিনি কেন এগুলো করতেছেন? আসলে তাকে যেন ধরাছোঁয়ার বাইরে থাকে বা তাকে ধরতে না পারে, তাকে যেন কোনোভাবে আইনের আওতায় না আনা হয়, এই জন্য তিনি এই কাজগুলো করতেছেন। তো ইতিমধ্যে ওবায়দুল কাদের সাহেব বলেছেন তিনি অপরাধ করলে তার শাস্তি হবে, তার সাজা হবে এবং তার বিচার বাংলাদেশে চলবে তিনি বাইরে থাকলেও। কিন্তু বাইরে থাকলে বিচার চলে কি হবে? কোনো কিছু হবে না। তো এই সাবেক পুলিশের আইজিপি এর কি হওয়া উচিত বা এর কি হবে, এটা অবশ্যই সেটা সামনে দেখার বিষয় বা সামনে দেখতে পারবেন আপনারা। তো বেশি কথা বলবো না, আপনাদের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন যাতে আরো দর্শকরা দেখতে পারে। তো চলুন পুরো ভিডিও সম্পূর্ণ দর্শকরা দেখে আসি। ঠিকানা বদলাচ্ছেন দেশান্তরী সাবেক আইজিপি বেনজির আহমেদ। সূত্রমতে বর্তমানে তিনি তুরস্কে। ৬ জুনের আগে দেশে ফেরার সম্ভাবনাও নেই। তাই দুদকের তলবে তার হাজিরা নিয়ে রয়েছে সংশয়। এদিকে বান্দরবানে মিলেছে বেনজিরের আরো ১০০ একর জমির সন্ধান, যেখানে গরুর খামার ও মাছ চাষ করতেন বেনজির আহমেদ। বাড়িতে থেকে টোকায় নিয়ে আসবো, মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবো। আরব্য রজনীর গল্পেও এতটা রহস্য ছিল না। গেল কদিন যতটা রহস্যময় হয়ে দেখা দিয়েছেন সাবেক আইজিপি বেনজির আহমেদের অবস্থান। দেশ ছেড়ে পালিয়েছেন এই তথ্য প্রায় নিশ্চিত। কেউ বলছেন দুবাই, কারো মতে তিনি সিঙ্গাপুর। নতুন করে বাজারে চাউর হয়েছে একসময় সিনা টান করে চলা বেনজিরের এখন নতুন আস্তানা তুরস্কে। একাধিক আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য বলছে তুরস্কে যে বাসায় অবস্থান করছেন বেনজির তা তার পুরনো বন্ধুর, যিনি পুলিশের ঠিকাদারি কাজ করতেন আইজিপি থাকা অবস্থায়। তবে তার অবস্থান নিয়ে কোনো তথ্যই নেই তার আইনজীবীর কাছে। এত কিছুর মাঝে যে প্রশ্নটি সাধারণের মাঝে ঘুরপাক খাচ্ছে, ৬ জুন কি দুদকে হাজির হচ্ছেন বেনজির আহমেদ? সূত্র বলছেন ৬ জুনের আগে বেনজিরের দেশে ফেরার সম্ভাবনা কম। আইনজীবীর মাধ্যমে সময় আবেদন করতে পারেন দুদকে। দুদক আইনজীবী বলছেন গেল ৬ মাসে ব্যাংক অ্যাকাউন্ট থেকে কত টাকা তুলে নিয়েছেন বেনজির সে বিষয়ে খোঁজ চলছে। অ্যাকাউন্টগুলোর উপর একটা অ্যাসেসমেন্ট চলছে, পরীক্ষা নিরীক্ষা চলছে। এছাড়াও কোনো অ্যাকাউন্ট আছে কিনা, সেখানে কোনো টাকা ওখানে কোনো টাকা গিয়েছে কিনা, এবং যে টাকাগুলো ওনার জব্দের সময় পাওয়া যায় আসলে তার পূর্বে কোনো অ্যাকাউন্ট থেকে টাকা উঠিয়েছে কিনা, সেই উঠিয়ে থাকলে সে টাকাটা কোথায় গিয়েছে, ক্যাশ নিয়ে গেছেন, অন্য ব্যাংকে গিয়েছে, সব বিষয় কিন্তু এখন গুরুত্ব সহকারে পর্যালোচনা করা হচ্ছে। এদিকে বেনজিরের সম্পদের নতুন নতুন তথ্য বেরিয়ে আসছে প্রতিদিনই। নতুন করে বান্দরবানের পাহাড়ে সন্ধান মিলেছে ১০০ একর জমির। সোয়ালক মৌজায় রয়েছে গরুর খামার ও মাছের প্রকল্প, যেখানে কুরবানিতে বিক্রির জন্য রয়েছে ৩৫টি গরু। এখানে আমি ২১ লাস্টে আইছি। আসার পর আমি ওই যে মগ আছে, উনি আমার বেতন দেয়, পুলিশ কর্মকর্তা হচ্ছে, কিন্তু ওনাকে আমি দেখিও নাই বা ওনার কাছে আমার সাথে কোনো যোগাযোগ নেই। টাকা প্রয়োজন ছিল আমাদের এই সময়, তখন আমরা অল্প টাকা নিয়ে তাকে বিক্রি করে দিই। ২ তলা বিল্ডিং আছে এখানে, প্রায় অনুমানিক কয় কোটি টাকা সম্পদ হবে। এদিকে বান্দরবানে বেনজিরের একটি রিসোর্টেরও সন্ধান মিলেছে, যেখানে অবকাশ যাপনে প্রায় যেতেন সাবেক এই আইজিপি। বেশি পাহাড়ি সম্পদ কিনেছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। তার সম্পদের বিস্তারিত খবর জানাতে বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল বাশার নয়ন। বাশার, তার সম্পদ সম্পর্কে সেখানকার বাসিন্দারা কি বলছেন? একজন মানুষের বিলাসী জীবন যাপনের জন্য কি পরিমাণ জমির প্রয়োজন, এই প্রশ্নটি আজ সারাদিন ঘুরপাক খাচ্ছে বান্দরবানের প্রশাসনের বিভিন্ন টেবিল এবং স্থানীয়দের মাঝে। আজ দেশ টিভিতে এই সংবাদটি প্রচার হওয়ার পর থেকে মূলত যে পুলিশের আইজিপির যে বান্দরবানে ভূমি থাকার বিষয়টি সেটি অনেকটা স্পষ্ট হয়েছে, স্থানীয়রা তা জেনেছেন। আমি যদি আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে রাখতে চাই, আপনি জানেন যে এই রিপোর্টে আমরা যেটি দেখছিলাম বান্দরবানের লামা উপজেলা এবং বান্দরবান সদর উপজেলায় দুটি উপজেলা মিলিয়ে
শতাধিক উপরে জমি কিনেছেন পুলিশের আইজিপি বেনজির আহমেদ। আমরা গতকাল বান্দরবানের লামা উপজেলার যে সরু ইউনিয়ন রয়েছে, সরু ইউনিয়নের আমরা পরিদর্শন করেছিলাম। সেখানে যে পাহাড়ি জমি আমরা দেখতে পেয়েছি, যেখানে অন্তত 55 একর জমি বেনজির আহমেদ কিনেছেন। পাশাপাশি বান্দরবান সদরের সোয়ালোক এলাকায় তিনি কিনেছেন 25 একর। তাছাড়া 25 একর তিনি কিনলেও অন্তত 60 একরের বেশি জায়গা সেখানে দখল রয়েছে। সব মিলিয়ে লামা এবং বান্দরবান সদর উপজেলায় 100-র উপরে জমি কিনেছেন পুলিশের আইজিপি বেনজির আহমেদ, যেগুলো কেনা হয়েছে বেনজির আহমেদের স্ত্রী এবং কন্যার নামে। আসলে বিষয়টি দীর্ঘদিন ধরে সারা দেশে তিনি আলোচনায় থাকলেও বান্দরবানেও যে তিনি জমি কিনেছেন, পাহাড়ি ভূমি সম্পদ কিনেছেন, কিভাবে কিনেছেন প্রশ্নটি আসলে সবখানে ঘুরপাক কাছে। কিভাবে কিনেছেন তিনি, প্রশাসনের একটি দায়িত্বশীল একটি চেয়ার থেকে এখানে তিনি জমি কিভাবে কিনেছেন, তাকে কারা সহযোগিতা করেছেন, এই প্রশ্নটি আসলে ঘুরপাক কাছে। আমরা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলেছেন বেনজির আহমেদ যে ভূমি কিনেছেন সেই ভূমিগুলো আসলে স্থানীয় কাগজে 300 টাকার স্টাম্পেই কেনা হয়েছে, যেগুলো এফিডেভিটের মাধ্যমে কেনা হয়েছে, এবং স্থানীয় একজন রাজনৈতিক নেতাকে সেই জমিগুলো দেখভালের দায়িত্বে দেওয়া হয়, যেগুলো তিনি দীর্ঘদিন ধরে আমুক্তার নামার একটি কাগজি মূলে সেই জায়গাগুলো দেখভাল করে আসছিলেন। আমরা ত্রিপুরা এবং মারমা সম্প্রদায়ের সঙ্গে কথা বলেছি। তারা ডক্টর বেনজির, জেনারেল আজিজ, দে হ্যাভ সামহাউ বিকাম এ স্কেপগট। বেনজির সাহেব দুর্নীতি করেছে, এটা সত্য। বেনজির সাহেবের সম্পর্কে যে সমস্ত হাজার হাজার কোটি টাকা ফিরিস্তি যেটা আনা হচ্ছে, এটি অসত্য। এটি হচ্ছে সে শেক্সপিয়ারের নাটকের অংশ। আমার যে 2024 সালের 7ই জানুয়ারি যে নির্বাচনটা, এটিও তো একটা দুর্নীতির মাধ্যমে হয়েছে, তাহলে যিনি এই দুর্নীতিটা করলেন এবং যিনি এই দুর্নীতিটা করতে সহযোগিতা করলেন, এলাও করলেন, তাহলে উনার বিচারটা কে করবে, উনার ইনভেস্টিগেশনটা কে করবে? ডক্টর বেনজির, জেনারেল আজিজ এই বিষয়গুলো এবং আনোয়ারুল আজিম আনারে এই বিষয়গুলো সামনে এনে আসলে কোনো কিছু আড়াল করার চেষ্টা করা হচ্ছে। আপনি যে ইস্যুটা নিয়ে আলোচনা হচ্ছে, আমাদের ডক্টর বেনজির সাবেক পুলিশ প্রধান, তাকে নিয়ে আলোচনা হচ্ছে। আপনার আমাদের ফরদ ভাই যেহেতু ইংলিশের স্টুডেন্ট, আমাদের ওই শেক্সপিয়ারের একটা বিখ্যাত উক্তি আছে যে মানুষের জীবন নিয়ে বলেছে যে হোল লাইফ ইজ এ স্টেজ, ইন দিস স্টেজ সাম উই আর অ্যাক্টর, সাম উই আর অ্যাক্ট্রেস। মানে উনি বাংলা যেটা করে যে জীবনটা হচ্ছে একটা রঙ্গমঞ্চ, এই মঞ্চে কেউই আমরা অভিনেতা, কেউই অভিনেত্রী। এই যে বেনজির সাহেবকে নিয়ে যে আলোচনা হচ্ছে, আপনি 1.5 থেকে 2 ঘন্টা আলোচনা করবেন, আপনি আমার সময় নষ্ট করবেন, প্রফেসর ফরাদের সময় নষ্ট করবেন, আপনি আমাদের বীর বিক্রম এসপি মাহবুব স্যারের সময় নষ্ট করবেন, ডক্টর সিনিকদা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা ওনার সময় নষ্ট করবেন। কথাটা হচ্ছে যে আমাদের বাংলাদেশ এখন যে পর্যায়ে গিয়েছে, তিনজন বাহিনী প্রধানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে। একটি হচ্ছে পুলিশ প্রধান ডক্টর বেনজির, সেনা প্রধান জেনারেল আজিজ এবং বিচার বিভাগীয় প্রধান এস.কে. সিনহা। তাহলে এই 3 প্রধানকে যিনি নিয়োগ দিলেন, তো উনার দুর্নীতিটা যদি আগে এটা ইনকোয়ারি করা যায়, ইনভেস্টিগেশন করা যায়, তাহলে তো আমার মনে হয় জাতি 18 কোটি আরো বেশি খুশি হতো। কারণ আপনারা দেখেন 30শে মার্চ 2024 পেরুর প্রেসিডেন্ট বোলুয়ার্তো, উনি যে হাতে ঘড়িটা পড়েন, সেই ঘড়িটা একটা রোলেক্স ওয়াচ, যেটার দাম অনেক, এবং এই ওয়াচটা তার ইনকামের সাথে সামঞ্জস্যপূর্ণ না। তাহলে সেখানে পুলিশ তার বাসায় হানা দিয়েছে এবং এই ঘড়ির খোঁজে, এবং এই ঘড়ির যে সে কিনেছে, এটা সে কিনলো কিভাবে? একটা রানিং প্রেসিডেন্ট, এবং পেরু যে খুব একটা ধনী দেশ, পেরু যে খুব একটা উন্নয়নশীল দেশ, মানে উন্নত দেশ, সেটাও কিন্তু না। তাহলে যদি এটাই হয়ে থাকে, তাহলে যিনি এই 3 বাহিনীর প্রধানকে নিয়োগ দিলেন, তাহলে আমি তো মনে করি যে ডাল মে কুছ কালা হে। তাহলে যিনি নিয়োগটা দিলেন, উনার দুর্নীতিটা আগে যদি এটা স্টার্ট করা যেত, তাহলে আমার কাছে মনে হয় মানুষ বেশি উপকৃত হতো। এটি একটা। আর 2 হলো শেক্সপিয়ারের কথা, যেটা দিয়ে আমি স্টার্ট করলাম। আসলে ডক্টর বেনজির, জেনারেল আজিজ, দে হ্যাভ সামহাউ বিকাম এ স্কেপগট। কারণ আপনি বেনজিরের সম্পর্কে যে কল্প কাহিনী এখন বলা হচ্ছে, এই কল্প কাহিনী কিন্তু বাস্তবে এত সত্য নয়। কারণ আপনার ডক্টর বেনজিরের থেকে যারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, এস আলম, পি.কে. হালদার, বাচ্চু, ডেস্টিনি, বাংলাদেশ ব্যাংকে যে রিজার্ভ যে হ্যাকিং হলো, যেখানে 81,810 কোটি বা 1,000 কোটি টাকা, এইগুলোর কি কোনো বিচার হয়েছে? একজন পুলিশ কর্মকর্তা বেনজির সাহেব, যেখানে আপনারা বলছেন সাবানা ইকো পার্ক যদি 400 বিঘা 500 বিঘা জমি হয়ে থাকে, তো 500 বিঘা জমি কিনতে সাইফুল সাগর কত টাকা লাগে? কারণ যখন উনি পার্কটা করেছে, তখন হয়তো 1 বিঘা জমির দাম ওখানে 2-3 লাখ টাকা ছিল, 2-3 লাখ টাকা ছিল। যদি 1 বিঘা জমি যদি 2 লাখ টাকা হয়ে থাকে, 500 বিঘা জমি কিনতে আমরা কয় টাকা লাগে? 10 কোটি টাকা লাগে। কিন্তু সংখ্যালঘুরা তো আজকে স্টেটমেন্ট দিয়েছে, সংখ্যালঘুদের স্টেটমেন্ট আজকে পত্রিকায় এসছে, তাদের কাছ থেকে জোর করেই জমি নেওয়া হয়েছে। তারপরে একজন সংসদ সদস্য আওয়ামী লীগের সংসদ সদস্য, খুব প্রভাবশালী এবং প্রধানমন্ত্রীর ক্লাসমেট তিনি, এবং একসাথে পড়াশোনা করেছেন, তিনি শেষ পর্যন্ত গতকালকে সমকাল পত্রিকাতে স্টেটমেন্ট দিয়েছেন যে তাকে জোর করে নিয়ে তার কাছ থেকে
কোম্পানির অর্ধেক শেয়ার নিয়ে নিয়েছে বেনজির আহমেদ যখন তিনি র্যাবে ছিলেন। এই কথাগুলো বলা হচ্ছে, তাহলে যখন এই ঘটনাগুলো ঘটেছে তখন এই কথাগুলো বলা হয়নি কেন? তখন বলা হয়নি কেন? এটা তো মাহফুজ আনামের মতো বাংলাদেশের শীর্ষ একজন সাংবাদিক, তিনি নিজেই তো বললেন সাহস পায়নি তখন প্রকাশ করতে। জি সাইফুল সাগর, আপনি তো আলোচনা করলে আমরা ঘন্টার পর ঘন্টা আলোচনা করতে পারবো। এটি আপনাকে আগে দেখতে হবে যে নাটক মঞ্চস্থ হচ্ছে কিনা। আপনার 2014 সালের নির্বাচনের পরে এই ধরনের কিন্তু ঘটনা ঘটেছে। 2014 সালে যে একটা নির্বাচন হয়েছে, এটা মানুষকে ভুলিয়ে দিতে চেয়েছিল সরকার। 2018 সালে আপনার খেয়াল আছে, দিনের ভোট যখন এখন কি জনাব বেনজির আহমেদের এই বিরুদ্ধে আনিত অভিযোগগুলিকে কি আপনি মনে করছেন এগুলি অসত্য, এগুলিকে সত্য করে তুলে গল্প বানানো হচ্ছে, নাকি আসলে সত্য ঘটনাকে সামনে এনে হয়তো সরকারের অন্য কোনো ইচ্ছা পূরণ করতে আছে? কোনটা আপনি প্রথমত তার বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে এগুলিকে আপনি স্বীকার করেন কি? না, ঘটনা যে মিথ্যা সেটা আমি বলছি না, ঘটনা সত্য। কিন্তু এই সত্য ঘটনাকে সামনে এনে এটাকে আরো অতিরঞ্জিত করে কিছু আড়াল করার চেষ্টা করা হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। আমাদের যে ডক্টর রিজওয়ানা যেটা বললেন, উনি খুব আশাবাদী হলেন, বললেন যে আদালত কাউকে ছাড় দিবে না, এটি ভালো কথা। এবং উনি বললেন যে অপরাধ সবার জন্য সমান। ডক্টর রিজওয়ানা, আপনার আর্টিকেল 27 বাংলাদেশ কনস্টিটিউশন, ওখানে কিন্তু বলা আছে যে অল আর ইকুয়াল ইন দ্য আই অফ ল। কিন্তু আমরা যখন সংবিধান পড়াই, আমরা যখন সংবিধান স্টুডেন্টদেরকে পড়াই বা ব্যাখ্যা দিই, তখন আমরা একটু ব্যঙ্গ করে বলি যে আমাদের বাংলাদেশ সংবিধানের আর্টিকেল 27 যেখানে বলা হচ্ছে অল আর ইকুয়াল ইন দ্য আই অফ ল বাট সাম আর মোর ইকুয়াল, বাট সাম আর মোর ইকুয়াল। এই কথাটা এত ছোট করে লেখা, এটা আচ্ছি গ্লাস ছাড়া, এই ম্যাগনিফাইং গ্লাস ছাড়া দেখা যায় না। সো অল আর ইকুয়াল ইন দ্য আই অফ ল। ডক্টর রিজওয়ানা, আপনার বিরুদ্ধে যদি এখন অভিযোগ হয়, তাহলে আপনার উপর পুলিশ দুদক হুমড়ি খেয়ে পড়বে, তখন আপনার জন্য আইন সবার জন্য সমান। কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আত্মীয় স্বজন বা যাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, বা মাননীয় প্রধানমন্ত্রী যারা লেসপেন্সার, তারা যে কোটি কোটি টাকা, কোটি কোটি ডলার যে পাচার করছে, এদের বিরুদ্ধে তখন কিন্তু অল আর ইকুয়াল ইন দ্য আই অফ ল না, তখন আবার আরেকটু আছে সাম আর মোর ইকুয়াল। তার মানে সবাই ইকুয়াল, কিন্তু রাজা বা রাজার সাথে যারা আছে তারা একটু বেশি পরিমাণ ইকুয়াল। এখন আপনার বাহিনীকে কতটা দায় দিচ্ছেন আপনি স্বরাষ্ট্রমন্ত্রীর কথা অনুযায়ী? আপনার শেষ মন্তব্য। এতক্ষণ আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখেছেন, তো পুরো ভিডিও দেখে আপনাদের কাছে কেমন লেগেছে এবং সাবেক আইজিপি বেনজির আহমেদ, তার কি শাস্তি হবে বা তাকে কি শাস্তি দিতে পারবে বাংলাদেশ? আসলে তাকে যেভাবে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হয়েছে বা তাকে সুযোগ করে দেওয়া হয়েছে বের হতে, এখন তাকে আনা হয়তো অতটা সম্ভব হবে না। যদি যারা তাকে বের করে দিয়েছে বা তাদেরকে সুযোগ করে দিয়েছে, তারা যদি ক্ষমতা থেকে নেমে যায় বা তারা যদি তাদের চেয়ার থেকে সরে যায়, তাহলে হয়তো বেনজিরকে আনা সম্ভব হবে। তাই ছাড়া আনা সম্ভব হবে বলে মনে হচ্ছে না, এটা দর্শকরা বলতেছে। তো পুরো ভিডিও দেখে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন। তো এই ধরনের আলোচিত সমালোচিত ভাইরাল আপডেট এবং রাজনৈতিক বিশ্লেষণমূলক ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনার সাথে দেখা হবে, কথা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ টপিকস বা ভিডিও। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।